চেক কর। স্বাগতম সবাইকে এসপি কোচিং লাইভ ফ্রি ক্লাসে। কেউ নাই, তুই আছিস? স্বাগতম সবাইকে এসপি কোচিং লাইভ ফ্রি ক্লাসে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ফ্রি ক্লাস ফাইন্যান্স ব্যাংকিং ফার্স্ট পেপার দ্বিতীয় অধ্যায়। তো যারা লাইভে আছো তারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে হবে, সবার কাছে পৌঁছাই দাও লাইভটা, যেন সবাই ক্লাসটা করতে পারে। তো আমরা ঠিক 7টায় ক্লাস শুরু হওয়ার কথা, আমাদের একটু লেট হয়ে গেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ঠিক 2 মিনিট পরেই ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জয়েন হতে থাকো আর শেয়ার করতে থাকো, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। এটা তোমরা জানো আমরা এসপি কোচিং ধারাবাহিকভাবে তোমাদেরকে ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছি, যাতে এসএসসি পরীক্ষায় তোমাদের জন্য হেল্পফুল হয় প্রিপারেশন নেওয়াটা। তার ধারাবাহিকতা প্রতি সাবজেক্টের উপরেই আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকেই ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছি। এই ফ্রি ক্লাসগুলো থেকেই তোমার এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ কমন আসবে, আমরা এটা আশা করি সিকিউ এবং এমসিকিউতে। যখন তোমরা পরীক্ষা দিবা তখন নিজেরাই বুঝতে পারবা। আর আমাদের সকল ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে, তাই যে কেউ পরবর্তীতে আমাদের ক্লাস করে নেওয়ার সুযোগ পাবে। আমাদের ইউটিউব চ্যানেলে এসপি কোচিং লিখে সার্চ দিলেই তুমি আমাদের চ্যানেল পাবা। তো আমাদের রিকোয়েস্ট থাকবে ওইখানেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে আমাদের এখানে সকল ক্লাস ওইখানে আপলোড করা থাকার কারণে যে কোনো সময় তুমি লাইভটা চলে গেলেও, ফেসবুকে যদিও লাইভ বেশি দিন থাকে না, 30 দিন হয়তো থাকে, তারপরেও তুমি ইউটিউব থেকে গিয়ে আমাদের সকল ক্লাস ফ্রিতে করতে পারবে। তো সবাইকে এখন শুরু করে দেবো, কি বলতেছে? ওকে, তো তোমরা যেটা বলছিলাম, তো একটু আমাদেরকে হেল্প করার জন্য তোমাদের একটু শেয়ার করতে হবে। শেয়ার করলে আমরা উপকৃত হব, যাতে এসপি কোচিং সবার কাছে পৌঁছাইতে পারে। আমরা তোমাদেরকে হেল্প করছি, তোমাদেরও করা উচিত আমাদের হেল্প। তো যারা লাইভে জয়েন হচ্ছ তাদের রিকোয়েস্ট যে তোমরা একটু সবাইকে লাইভটা শেয়ার করে সবার কাছে পৌঁছায় দাও। কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাস শুরু করতেছি। ফরহাদ ভাই অল ক্লিয়ার, ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করতেছি, তোমরা শেষ পর্যন্ত ক্লাস করো। আশা করি সর্বোচ্চ সংখ্যক তোমাদের এই চ্যাপ্টার থেকে কমন থাকবে। আর শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি, শেষ পর্যন্ত থাকবে। আমরা তাহলে ক্লাস শুরু করতেছি, তোমরা শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডের যারা যারা গ্রুপ আছে বা তোমাদের গ্রুপ আছে সকলকে জানাই দাও যে ক্লাস শুরু হয়েছে। ধন্যবাদ।
লাইট দিই নাই দিব দেখা যাবে। স্বাগতম সবাইকে যারা ইতিমধ্যে জয়েন হয়েছে। গত ক্লাসে আমরা হচ্ছে অর্থবাজার আর মূলধন বাজার, মুদ্রা বাজার আর মূলধন বাজার এই দুটো বিষয় নিয়ে কথা বলেছি। আজকের ক্লাসটাতে আমরা মূলধন বাজারের হাতিয়ার এবং মূলধন বাজারের কিছু বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমে যে বিষয়টা একটু লক্ষ্য করব, প্রথমে দিলাম মূলধন বাজার হচ্ছে দুই ধরনের। প্রথম যে পয়েন্টটা একটু খেয়াল করি, মূলধন বাজার বললাম দুই ধরনের বলতে এখন খেয়াল করি, একটা হচ্ছে বন্ডের বাজার আর এটা হচ্ছে ইকুইটি বাজার। ইকুইটি বাজার আমরা পরের স্লাইডে যাব। আসি, বন্ড যে অঙ্গীকারপত্রের মাধ্যমে কোম্পানি, সরকারি হোক বেসরকারি হোক, কোম্পানি যে অঙ্গীকারপত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করতেছে তাকে আমরা ঋণপত্র বলতেছি বা বন্ড বলতেছি। এখন যে বাজারে বন্ড ক্রয় বিক্রয় হচ্ছে তাকে আমরা বন্ডের বাজার বলতেছি। দেখি একটু প্রথমে খেয়াল করি, যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের সর্বশেষ হাতিয়ার হচ্ছে এই বন্ড বাজার। যে দলিলের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বা বন্ড বলে। আর যে বাজারে সরকারি ও কোম্পানি, দেখো দুইটা কথা বললাম, সরকার এবং কোম্পানি মানে বেসরকারি প্রতিষ্ঠান উভয়ই যে বাজারে দীর্ঘমেয়াদী বন্ড বা ঋণপত্র ইস্যু এবং ক্রয় বিক্রয় করা হয় তাকে বলতেছি আমরা বন্ডের বাজার। এখানে সরকারও অংশগ্রহণ করবে, কোম্পানিও অংশগ্রহণ করবে। আচ্ছা, এখন সরকার কর্তৃক ইস্যুকৃত ঋণপত্রকে আমরা আবার বলতেছি সরকারি বন্ড। আবার যখন কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য ঋণপত্র ইস্যু করে তখন তাকে আমরা বলছি কর্পোরেট বন্ড। ক নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার এমসিকিউতে আসে নিচের কোনটি কোম্পানি, নিচের কোন ঋণপত্র কোম্পানি ইস্যু করে বা নিচের কোন ঋণপত্র সরকার ইস্যু করে, এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। তাহলে আমরা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবো যে সরকার কর্তৃক ইস্যুকৃত ঋণপত্রকে আমরা সরকারি বন্ড বলবো, আর কোম্পানি যখন দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য ঋণপত্র ইস্যু করবে তখন তাকে আমরা কর্পোরেট বন্ড বলবো। আচ্ছা, এখন কর্পোরেট বন্ড হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনেরটা কিভাবে বিবেচনা করেছে, একটা হচ্ছে বন্ধক দেওয়া আর একটা হচ্ছে বন্ধক না দেওয়া। ঠিক আছে, মানে যদি বন্ধক দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে দাবিটা বেশি থাকে বিনিয়োগকারীর, আর যদি বন্ধক দেওয়া না থাকে দাবিটা থাকে না খুব একটা। যেমন এখানে ক্লিয়ার করেছে মর্টগেজ বন্ডে কি দেখতে পাচ্ছি, দেখো যেখানে ইস্যুকারীর কোনো নির্দিষ্ট সম্পদ যেমন ভূমি, দালান কোঠা ইত্যাদির উপর দাবি থাকে, ইস্যুকারীর সম্পত্তির উপর দাবি থাকে, অর্থাৎ এগুলা ওরা বন্ধক দিচ্ছে, এগুলো ওরা কি বন্ধক দিচ্ছে। আচ্ছা, তাহলে ডিবেঞ্চারের ক্ষেত্রে খেয়াল করো, এই ধরনের বন্ডের ক্ষেত্রে ইস্যুকারীর ঋণযোগ্যতার উপর বন্ডের দাবি থাকে না, হবে একটা। আচ্ছা, তাহলে আমি আবার বলতেছি মর্টগেজ বন্ডের ক্ষেত্রে বন্ধক থাকবে, তার মানে বিনিয়োগকারীদের একটা কি থাকবে, দাবি থাকবে। আর ডিবেঞ্চারের ক্ষেত্রে বন্ধক থাকবে না, যার কারণে বিনিয়োগকারীদের কোনো দাবি থাকবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই ইকুইটি বাজার। ওই যে প্রথমে আমরা পাইছি বন্ডের বাজার, প্রথমে আমরা পেলাম বন্ডের বাজার, এরপরে আরেকটা হচ্ছে কি ইকুইটি বাজার। এই যেখানে বলেছি আমি মূলধন বাজার দুই ধরনের হয়ে থাকে, একটা বন্ডের বাজার আর একটা হচ্ছে ইকুইটি বাজার। তো ইকুইটি বাজারে আমরা কি পাচ্ছি একটু দেখি। যে বাজারে ইকুইটি শেয়ার যেমন হচ্ছে সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা ইকুইটি বাজার বলতেছি। ইকুইটি অর্থ মালিকানার উপর দাবি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইকুইটি অর্থ হচ্ছে কি মালিকানার উপর দাবি। ইকুইটি বাজার দুই ধরনের সিকিউরিটি বিদ্যমান, একটা হচ্ছে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে কি অগ্রাধিকার। সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ার সম্পর্কে আমরা গত ক্লাসে খুব বিস্তারিত আলোচনা করেছি। আমার আগের ক্লাসটা গিয়ে ওখানে তোমরা সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ার সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। এরপরে আসি শেয়ার বাজারে। শেয়ার বাজার কি বলছে দেখো, যে বাজারে সরকারি বেসরকারি কোম্পানির বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী সিকিউরিটিস যেমন শেয়ার, বন্ড, ঋণপত্র ইত্যাদি লেনদেন হয় সেই বাজারকে আমরা শেয়ার বাজার বলতেছি।
শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী, এটা খুব গুরুত্বপূর্ণ। ক নাম্বার প্রশ্নে অনেকবার আসছে, এমসিকিউতেও অনেকবার আসছে যে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইংলিশে বলা হয় BSEC, যেটাকে ইংলিশে কি বলতেছি আমরা, BSEC, ঠিক আছে। আচ্ছা, মানে যে শেয়ার বাজার আছে, হ্যাঁ, ওই শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই BSEC। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার বলছে বাংলাদেশ শেয়ার বাজার হতে তিন ভাগে বিভক্ত করতেছে। এখন একটা বিষয় বলি, যখন শেয়ার ক্রয় বিক্রয় হয়, ফার্স্ট অফ অল কোম্পানি থেকে প্রথম, মনে করো আমি একটা কোম্পানি খুললাম, এখন ওই কোম্পানি থেকে প্রথম শেয়ার বিক্রয় হবে। কথাগুলো খেয়াল করবে একটু। প্রথম কথা হচ্ছে কি বলেছি, যে আমি একটা কোম্পানি চালু করলাম, ওই কোম্পানির মূলধনের জন্য আমি প্রথম শেয়ার বিক্রয় শুরু করেছি। আচ্ছা, এটা এক ধরনের বাজারে ক্রয় বিক্রয় হবে, কারণ আমি কোম্পানি, আমার সাথে বিনিয়োগকারীর লেনদেন হবে এক ধরনের বাজারে। এরপর আমার কাছ থেকে যে বিনিয়োগকারী নিয়েছে শেয়ারটা, ওই বিনিয়োগকারী আমার কোম্পানি থেকে প্রদত্ত লভ্যাংশ ওর ভালো লাগতেছে না, ও চিন্তা করতেছে কি আমি আরেকটা কোম্পানির শেয়ার নেব, এই কোম্পানির শেয়ার আমি বিক্রয় করে দিব, কারণ এই লভ্যাংশ আমাকে সন্তুষ্ট করতে পারছে না, তাই জন্য আমি কি করব, বিক্রয় করে দিব। তার মানে ওই বিনিয়োগকারী, যে বিনিয়োগকারী আমার কোম্পানি থেকে সরাসরি শেয়ার ক্রয় করছিল, সেই বিনিয়োগকারী করছে গিয়ে আরেকটা বাজারে গিয়ে ওই শেয়ারগুলো বিক্রয় করে দিয়েছে, কারণ আমাকে তো ফেরত দিতে পারবে না, কারণ আমি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য ওকে দিয়ে দিছি। মানে ও করছে গিয়ে আরেকটা বাজারে গিয়ে ওই শেয়ারগুলো বিক্রয় করে দিয়ে আমার কোম্পানির আরেকটা কোম্পানির শেয়ার সে ক্রয় করে নিল। তাহলে এটা কিন্তু আরেকটা বাজারে লেনদেন হবে। দুইটা কথা বলেছে, একটা হচ্ছে কোম্পানির সাথে বিনিয়োগকারীর সরাসরি লেনদেন, আরেকটা হচ্ছে বিনিয়োগকারী গিয়ে আরেকটা বিনিয়োগকারীর কাছে ওই শেয়ারগুলা বিক্রয় করে দিচ্ছে। তার মানে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর লেনদেন, দুইটা বিষয়, ঠিক আছে। তাহলে এখন একটু আসি, দেখি এখন দেখো, প্রথমে বললাম আমি কি, প্রাথমিক বাজার। প্রাথমিক বাজার, যে বাজারে একটি কোম্পানির নতুন ইস্যুকৃত সিকিউরিটি বিক্রয় করা হয়। খুব স্পষ্টভাবে বলে দিলাম যে নতুন ইস্যুকৃত সিকিউরিটি বিক্রয় করা হয়। ওই যে বলেছি শুরুতে, আমি কোম্পানি প্রথম যখন শেয়ারটা বিক্রয় করছি, যে বাজারে বিক্রয় করব সেই বাজারটা হচ্ছে প্রাথমিক বাজার। এখন দেখ, এই বাজারের মাধ্যমে প্রতিষ্ঠান সরাসরি বিনিয়োগকারীদের নিকট হতে শেয়ার বিক্রয়ের মাধ্যমে, সরাসরি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সরাসরি বিনিয়োগকারীদের নিকট হতে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। এটা দুইভাবে পুঁজি সংগ্রহ করে, দুইভাবে মূলধনটা সংগ্রহ করতে পারে। একটা হচ্ছে আইপিও মানে হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব, মানে সরাসরি প্রস্তাব। দেখি, যেখানে অবলেখকের ও বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে জনসাধারণের নিকট বিক্রয় প্রস্তাব দেয়। আর এটা হচ্ছে ব্যক্তিগত উপস্থাপন, এর মাধ্যমে ইস্যুকারী প্রতিষ্ঠান ব্যাংককে, বীমা বা বিনিয়োগ কোম্পানির কাছে ব্যক্তিগতভাবে বিক্রয় প্রস্তাব দেয়। দুইটা প্রস্তাব, একটা হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব, সরাসরি আমরা কি করতেছি, অবলেখক ও বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে আমরা জনসাধারণের নিকট বিক্রয় প্রস্তাব দিচ্ছি। আবার ব্যক্তিগত উপস্থাপনা, আমি কোম্পানির পক্ষ থেকে গিয়ে কি করছি, ইস্যুকারী প্রতিষ্ঠান, শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, বিনিয়োগ কোম্পানির কাছে ব্যক্তিগতভাবে গিয়ে প্রস্তাব দিচ্ছে শেয়ার কেনার জন্য। তাহলে এটা হচ্ছে প্রাথমিক বাজারে হয়ে থাকে। এখন প্রাথমিক বাজারের বৈশিষ্ট্যটা একটু খেয়াল করি। প্রথমে বলতেছে কি, প্রাথমিক বাজার হলো মূলধন বাজার বা ইকুইটি বাজারের একটি অংশ। হ্যাঁ, আমরা জানি মূলধন বাজার বা ইকুইটি বাজারের একটি অংশ। প্রাথমিক বাজারে কোনো কোম্পানির শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব করে কোনো কোম্পানি, ওই শুরুতেই বলেছে, কোনো কোম্পানি প্রথম যে বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব দিবে সেটা হচ্ছে প্রাথমিক বাজার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। সিকিউতেও আসবে, আবার ক নাম্বার প্রশ্নেও পাবে, আবার এমসিকিউতেও পাবে। তারপর লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে বন্টন করা হয়। অনেক সময় দেখবো কি, যে আমি কোম্পানির পক্ষ থেকে শেয়ার বিক্রয়ের জন্য আমি 1,50,000 শেয়ার বিক্রয়ের জন্য আমি প্রচার করলাম। এখন আবেদন বাড়তি আসছে, মনে করো 2 লক্ষ শেয়ারের আবেদন আসছে। 2 লক্ষ শেয়ারের আবেদন আসছে, কি বলেছে, 1,50,000 টাকা, 1,50,000 শেয়ারের আমি প্রচার করলাম, আবেদন আসছে 2 লক্ষ শেয়ার, বাড়তি আসছে না 50,000 শেয়ার। তাহলে এখানে আমাকে করতে হবে কি,
এই বাড়তিগুলো আমি দিতে পারবো না, 50,000 ব্যাগ দিয়ে দিতে হবে। এখন আমি কোন 1,50,000টা শেয়ার নিব, এটার জন্য ওরা কি করতেছে, লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে বন্টন করবে। ঠিক আছে, এরপর দেখো প্রাথমিক বাজার থেকে ইচ্ছে করলেই শেয়ার ক্রয়ের সুযোগ থাকে না। আমি শুরুতেই বলেছি কোম্পানির সাথে যেখানে লেনদেন হবে কোম্পানি কিন্তু এটার ফেরত মেয়াদের আগে এটা ফেরত নিবে না। ঠিক আছে, যদি মেয়াদ দেওয়া থাকে তাহলে মেয়াদ অনুযায়ী ফেরত নিবে। তাহলে বিনিয়োগকারী তখন কি করবে, মনে করো তুমি বিনিয়োগকারী আমার কোম্পানিতে বিনিয়োগ করছো, তোমার 7 বছর পর 8 বছর পর ইমার্জেন্সি টাকা লাগতেছে, তুমি চাচ্ছ এগুলো কি বিক্রি করে দিতে, শেয়ারগুলো বিক্রি করে দিতে। এখন তুমি যদি কোম্পানিকে এসে বলো ভাই আপনার শেয়ার আপনি ফেরত নেন, ঠিক আছে, আপনার শেয়ার আপনি ফেরত নিয়ে না আমার টাকা আমাকে দিয়ে দেন, এই ধরনের কথা বললে কিন্তু কোম্পানি এটা মানবে না কোনোভাবেই। ঠিক আছে, কোম্পানি প্রাথমিক বাজারে শেয়ার বিক্রি করছে মানে করছে। এখন তোমার যদি তারল্যের প্রয়োজন হয় তখন তুমি করবে কি, আরেকটা বাজারে যাবে। এটা তো গেল কি প্রাথমিক বাজার, তোমার তারল্যের প্রয়োজন হয় তুমি আরেকটা বাজারে যাবে, সেই বাজারটা হলো এটা মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজারে গিয়ে তুমি আরেকজন বিনিয়োগকারীর কাছে এটা বিক্রয় করে দিবে, হস্তান্তর করে দিবে, তারপর তোমার টাকা তুমি বুঝে নিবে, তখন আবার শেয়ারের মালিক হয়ে যাবে ও। বুঝতে পারছি বিষয়? এখন একটু দেখি মাধ্যমিক বাজার। প্রাইমারি বাজার থেকে বা প্রাথমিক বাজার থেকে ক্রয়কৃত সিকিউরিটিগুলো বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে এই বাজারে ক্রয় বিক্রয় করে। এই বাজারে মানে কোন বাজারে, মাধ্যমিক বাজারে। কারা ক্রয় বিক্রয় করে নিজেদের মধ্যে, বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা এই বাজারে ক্রয় বিক্রয় করে থাকে। মাধ্যমিক বাজারে বিদ্যমান থাকার কারণে শেয়ার বাজারে একজন বিনিয়োগকারীকে তারল্য ঝুঁকি নিয়ে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, মাধ্যমিক বাজারটা আছে বলেই একজন বিনিয়োগকারী তারল্য ঝুঁকি নিয়ে চিন্তা করতে হয় না একজন বিনিয়োগকারীকে। কেন হয় না? ওই যে একটু আগেই বলেছি, তোমার নগদ টাকা লাগতেছে, তুমি কি করবে? তুমি তো গিয়ে কোম্পানিকে ফেরত দিতে পারবে না, তোমার নগদ টাকার প্রয়োজন আছে, তুমি গিয়ে কোম্পানিকে ফেরত দিতে পারবে না, তাহলে তুমি কি করবে? ওই যে মাধ্যমিক বাজারে গিয়ে তুমি লেনদেন করে নেবে। ঠিক আছে, তোমার তারল্যের অভাবটাও পূরণ হবে, তারপর তুমি চাইলে ওখান থেকে আবার নতুন কোনো কোম্পানির শেয়ারও ক্রয় করে নিতে পারবে। আচ্ছা, মাধ্যমিক বাজারের বৈশিষ্ট্যটা একটু দেখি। মাধ্যমিক বাজারে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর লেনদেন হয়, মোস্ট ইম্পর্টেন্ট কথা, বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারী। তাহলে প্রাথমিক বাজারে কোম্পানির সাথে বিনিয়োগকারীর লেনদেন হবে, আর মাধ্যমিক বাজারে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর লেনদেন হবে। আচ্ছা, এখন দেখি একটু, এই বাজারে ইচ্ছে করলে শেয়ার ক্রয়ের সুযোগ থাকে, যেটা আমার প্রাথমিক বাজারে ছিল না, মাধ্যমিক বাজারে আছে। ইচ্ছা করলেই শেয়ার ক্রয়ের একটা সুযোগ থাকে। মাধ্যমিক বাজারে লেনদেন সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, মানে একটা ভালো প্রতিষ্ঠান হতে হবে। এরপর মাধ্যমিক বাজারে 2টা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে কি চট্টগ্রাম। এই 2টা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এরপর দেখো মাধ্যমিক বাজারে শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়। হ্যাঁ, শুধু শেয়ার না, শেয়ার ছাড়াও মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, বন্ড এগুলোও ক্রয় বিক্রয় হয়। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার এই বাজারে ক্রয় বিক্রয় করা হয়। আচ্ছা, এই বাজারে মনে করো কোনো কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করতে গেছো, সেটা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হবে, মাস্ট। তালিকাভুক্ত না হইলে কিন্তু এগুলো ক্রয় বিক্রয় করা যাবে না। এরপর বলছে মাধ্যমিক বাজারে সূচক ব্যবহার করা হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাধ্যমিক বাজারে সূচক ব্যবহার করা হয় বলে বিনিয়োগকারীরা বাজারের গতি বা দিক সম্পর্কে তথ্য পায়। বিভিন্ন কোম্পানির যদি বর্তমান অবস্থা জানতে চাও তাহলে এখানে ডিএসসি সূচক, তারপর সিএসসি সূচক এগুলো আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এগুলোর একটা সূচক আছে। এই সূচকগুলো কি করতেছে, সূচক মানে একটু আমি এখানে বিস্তারিত বলছি। দেখো, সূচক হলো শেয়ার বাজারের সামগ্রিক স্বাস্থ্য, প্রবণতা, কার্যকারিতা বোঝার একটি পরিমাপক। এটি শেয়ারগুলোর দাম পরিবর্তনের উপর ভিত্তি করে বাজারের উত্থান পতন নির্দেশ করে। দামের যে উঠানামা হচ্ছে, বিনিয়োগ বাজারে যে দামের উঠানামা হচ্ছে, এই বিষয়ে সূচকটাই তোমাকে তথ্য প্রদান করবে। ঠিক আছে, তার মানে 2টা বিষয় ক্লিয়ার নাকি? দেখো আমি আবার একটু বলতেছি যে প্রথমটা হচ্ছে প্রাথমিক বাজার, যেখানে কোম্পানির সাথে বিনিয়োগকারীর লেনদেন হবে। পরেরটা হলো মাধ্যমিক বাজার, যেখানে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর কি হবে, লেনদেন হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা বাজার আছে যেটাকে ওটিসি মার্কেট বলা হয়। ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার।
এটি হলো এমন একটি বিকেন্দ্রীভূত বাজার যেখানে শেয়ার বা আর্থিক সিকিউরিটিজগুলো সরাসরি দুই পক্ষের মধ্যে ডিলার নেটওয়ার্কের মাধ্যমে কেনাবেচা হয়। কোনো কেন্দ্রীয় স্টক এক্সচেঞ্জ নয়, এটা কোনো কেন্দ্রীয় স্টক এক্সচেঞ্জ নয়। এই ক্ষেত্রে দেখো এটি সাধারণত বন্ধ, লোকসানি বা মূল বাজারে তালিকাচ্যুত কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের জন্য ব্যবহৃত হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু মাথায় রাখবো, এখানে একটা কমা হবে। বন্ধ, লোকসানি বা মূলধন বাজারে তালিকাচ্যুত কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশে এরপরের পয়েন্টে যাচ্ছে, বাংলাদেশে দুটি প্রতিষ্ঠান দ্বারা মাধ্যমিক বাজার পরিচালিত হয়। দুটি প্রতিষ্ঠান, ওই যে একটু আগেই বলছি, এই দুইটা নিয়ে আলোচনা করবো এখন। একটা হচ্ছে কি ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর এটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আসি প্রথমে দেখো, ঢাকা স্টক এক্সচেঞ্জকে আমরা ডিএসই বলছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে দেশের প্রথম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শেয়ার বাজার। খুবই, এখানে যে তথ্যগুলো দিব এখন সবগুলোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সবগুলো এখানে আসছে। প্রথম পয়েন্টে আমরা পাচ্ছি দেশের প্রথম সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ শেয়ার বাজার হচ্ছে এই ঢাকা স্টক এক্সচেঞ্জ। এইবার আসি 1954 সালের 28শে এপ্রিল, 1954 সালের 28শে এপ্রিল দ্য ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড নামে এটা নিবন্ধিত হলো। এরপরে 56 সালে নারায়ণগঞ্জে দেশের সর্বপ্রথম এই শেয়ার বাজার যাত্রা শুরু করে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। 1958 সালে এসে এটা মতিঝিলে স্থানান্তর করে, নারায়ণগঞ্জ থেকে কোথায় চলে আসছে? মতিঝিলে চলে আসছে। এরপরে দেখো 1962 সালে এটির নামকরণ করা হয় দ্য ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, তাহলে অ্যাসোসিয়েশন লিমিটেড এটা চলে গেছে। এবার 64 সালে এসে কি করতেছে? নাম পরিবর্তিত হয়ে দি ঢাকা স্টক এক্সচেঞ্জ হয়। তার মানে এই নামটা আসার জন্য অনেক উপরে অনেক কাহিনী হয়েছে, ঠিক আছে? প্রথমে পেলাম আমরা 54 সালে এটা প্রথমে একটা নামে নিবন্ধিত হলো। প্রথমে নারায়ণগঞ্জ ছিল, এবার মতিঝিলে আসছে, মতিঝিল থেকে আবার 62-তে গিয়ে এটা আরেকটা নামটা শর্ট করলো একটু। এখন শর্ট করার পরে 64 সালে এসে একেবারে চেঞ্জ করে ফেললো, ঢাকা স্টক এক্সচেঞ্জ হয়ে গেল। তারপর আরো কিছু তথ্য আছে, আরো কিছু তথ্য দেখি। স্বাধীনতার পূর্ব পর্যন্ত সদস্য সংখ্যা হচ্ছে 195 জন, আর নিবন্ধিত কোম্পানি ছিল 196টি। এগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, 195 জন আর নিবন্ধিত কোম্পানি ছিল 196টি, যার পরিশোধিত মূলধনের মোট পরিমাণ 400 কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল 400 কোটি টাকা। এখন তখন গড় দৈনিক লেনদেন ছিল প্রায় 20,000 শেয়ার, ঠিক আছে? প্রথমে গেল স্বাধীনতার পূর্ব পর্যন্ত, এতক্ষণ যা বলেছি তা 71 সালের আগ পর্যন্ত। এখন 71-এর পর থেকে কি কাহিনী হচ্ছে দেখি। যুদ্ধ পরবর্তী সমাজতান্ত্রিক ভাবধারা মানে হচ্ছে সবাই সমাজে একসাথে বসবাস করবো এরকম একটা চিন্তা ভাবনা। তার মানে যেসব আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে সবাই একসাথে লেনদেন করবো, এই ধরনের একটা ভাবধারা আসছিল তখন। সমাজতান্ত্রিক ভাবধারার প্রয়াসে কোম্পানিসমূহ জাতীয়করণ হয়, যার কারণে 72 থেকে 75 পর্যন্ত ঢাকা শেয়ার বাজার বন্ধ থাকে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 72 থেকে 75 পর্যন্ত ঢাকা শেয়ার বাজার একেবারে বন্ধ থাকে, কারণ একীভূত হয়ে গেছে, ঠিক আছে? আর্থিক প্রতিষ্ঠান যা ছিল সবগুলো একত্রীকরণ হয়ে যায়, যার কারণে 75 পর্যন্ত শেয়ার বাজার বন্ধ ছিল। এরপরে 76 সালে এসে আবার ধনতান্ত্রিক ভাবধারার প্রবর্তনের প্রয়াসে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুনর্জীবিত করা হয়। আবার 1976 সালে এটা পুনরায় জীবিত হয়। তখন তালিকাভুক্ত কোম্পানি ছিল। আমার প্রশ্ন আসতে পারে 76 সালে তালিকাভুক্ত যখন পুনরায় জীবিত হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, তখন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল কয়টি? 29টি, ঠিক আছে? যুদ্ধের আগে ছিল 195 জন সদস্য, নিবন্ধিত কোম্পানি ছিল 196, আর দৈনিক লেনদেন হতো 20,000 শেয়ার, আর মূলধনের পরিমাণ ছিল 400 কোটি টাকা, ঠিক আছে? যুদ্ধ পরবর্তীতে গিয়ে বন্ধ হয়ে যায়, 72 থেকে 75 বন্ধ ছিল সমাজতান্ত্রিক ভাবধারার কারণে। কিসের কারণে? সমাজতান্ত্রিক ভাবধারার কারণে বন্ধ হয়ে যায়। এরপর আবার ধনতান্ত্রিক ভাবধারার কারণে আবার চালু হয়। চালু হওয়ার পর তালিকাভুক্ত সংখ্যা ছিল 29। আর 2024 সালের রিসেন্ট তথ্য অনুযায়ী, 24 সালের তথ্য অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা হচ্ছে 359টি, সদস্য সংখ্যা বর্তমানে 250টি, আর মোট সিকিউরিটিজ শেয়ার, বন্ড,
মিউচুয়াল ফান্ড সব কিছু মিলাইয়ে 559টি। ঠিক আছে, আচ্ছা বর্তমান তথ্যটাও একটু মাথায় রাখবো। এরপরে বলা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে 24 সদস্য বিশিষ্ট কাউন্সিল রয়েছে, যার 12 জন সদস্য ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য। ঠিক আছে, আচ্ছা এরপরে লাস্ট ওয়ান বললো কি সরকারি বন্ধ ও ছুটির দিন ছাড়া সপ্তাহে শনি থেকে বৃহস্পতি মোট 6 দিন সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত লেনদেন কার্যক্রম চলে। তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আমি আরেকটু সবাইকে বলতেছি, সবাই একটু খেয়াল করো। প্রথমে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলাম নাম সংক্রান্ত আর ঠিকানা সংক্রান্ত। ঠিক আছে, এটা ছিল সম্পূর্ণ যুদ্ধের পূর্বে। ঠিক আছে, যুদ্ধের পর 71 সালের পরে বন্ধ হয়ে যায়, এরপর আবার চালু হয়। চালু হওয়ার পরে রিসেন্ট অবস্থা এই যে 24 সালের তথ্য অনুযায়ী 359টা কোম্পানি আছে তালিকাভুক্ত। এরপরে হচ্ছে সদস্য সংখ্যা বর্তমানে 250, আর সিকিউরিটিস মোট হচ্ছে 559টি। ঠিক আছে, আচ্ছা এই হলো যে আমার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এখন আরেকটা আছে না মাধ্যমিক বাজারের, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যেটাকে CSE দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন এখন একটু দেখি 1995 সালে 10ই অক্টোবর, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ বিষয়। 1995 সালে 10ই অক্টোবর এই শেয়ার বাজার গঠন করা হয়। শেয়ার বাজার গঠন করা হয়েছে 1995 সালে 10ই অক্টোবর। এরপরে এটার কার্যক্রম সম্পর্কে আমরা একটু দেখি। প্রতিটি 3 লক্ষ টাকা মূল্যের 500 শেয়ার অর্থাৎ সর্বমোট 15 কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয়। ঠিক আছে, এরা শুরু করেছে প্রতিটা 3 লক্ষ টাকা মূল্যের 500 শেয়ার নিয়ে। ঠিক আছে, এরপরে দেখি 18 সদস্য বিশিষ্ট পরিচালনা, ওখানে 24 ছিল, এখানে 18 সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড দ্বারা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিচালিত হয়। 18 জনের মধ্যে 12 জন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য এবং অবশিষ্ট 6 জন অন্যান্য সংস্থা ও সরকারি কর্তৃক মনোনীত হয়ে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা রাখবো মাথায়। এরপরে লাস্ট ওয়ান দেখি 24 সালের তথ্য অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কোম্পানির সংখ্যা হচ্ছে 330টি, আর মোট সিকিউরিটি সবগুলো মিলিয়ে শেয়ার বন্ড মিউচুয়াল ফান্ড সবগুলো মিলিয়ে সংখ্যা হচ্ছে 623টি। ঠিক আছে, আধুনিক যেসব তথ্য আছে এগুলো মাথায় রাখবো। আচ্ছা তাহলে একটু করে আমি একটু সৃজনশীল যাব, তার আগে আমি একটু বলি। প্রথমে আমরা আসছিলাম মূলধন বাজার দুই ধরনের, একটা হচ্ছে বন্ডের বাজার আর একটা হচ্ছে কি শেয়ার বাজার। শেয়ার বাজার ইকুইটি বাজার আর শেয়ার বাজারে গিয়ে আমরা শেয়ার বাজার পাচ্ছি। শেয়ার বাজারে লেনদেন হয় 3 প্রকার শেয়ার বাজার আছে। এখানে দেখতেছি আমরা প্রাথমিক বাজার মানে কোম্পানির সাথে বিনিয়োগকারী লেনদেন, আর হচ্ছে মাধ্যমিক বাজার বলতেছে কি যে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারী লেনদেন। দুইটা বিষয় গেল। এরপর যে সব কোম্পানি বন্ধ হয়ে আছে, হ্যাঁ, তারপর লোকসান হচ্ছে, এ ধরনের যেসব কোম্পানি আছে ওগুলোর একটা লেনদেনের বাজার আছে, যেটাকে বলতেছে ওটিসি, ওভার দ্য কাউন্টার বলতেছে। এই যে ওটিসি, ওভার দ্য কাউন্টার। ঠিক আছে, এরপরে আসলো আমাদের মাধ্যমিক বাজার হচ্ছে দুই ধরনের, দুটি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আচ্ছা আমি একটা বিষয় বলবো, ঢাকার চট্টগ্রামে যেসব তথ্য আছে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখবো, কষ্ট করে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে রাখি। এই পেজটাও স্ক্রিনশট নিয়ে রাখি। এই দুইটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এরপরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তুলে রাখি। আর একটু স্ক্রিনশট নিতে একটু জানাই, যারা এতক্ষণ ছিলাম কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাই। সব যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখে দিই, আমি সৃজনশীল প্রশ্ন চলে যাই।
ওকে স্যার, এখন আমি একটু সিকিউতে আসি, একটু মনোযোগ দিব। আমি সিকিউটা প্রথমে পড়ব, গ নাম্বার আর ঘ নাম্বার নিজেরা আইডেন্টিফাই করতে পারো কিনা দেখবে, দেখার পরে আমাকে একটু জানাবে। দেখো, জনাব জনসন সোনালী ব্যাংক থেকে প্রাথমিক গণপ্রস্তাব গ্রহণ করে 400টি শেয়ার ক্রয় করেছেন। 400টি শেয়ার ক্রয় করেন, কিন্তু তার বন্ধু জ্যাকসন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে স্টক দালালের মাধ্যমে শেয়ার ক্রয় করেন এবং শেয়ারের দাম বৃদ্ধি পেলে তিনি উক্ত শেয়ারগুলো ওই বাজারে বিক্রি করেন। আচ্ছা, তিনি কোন বাজারে কাজ করছে? চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, গেল। শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে জ্যাকসন বেশ মুনাফা অর্জন করেন। বাংলাদেশে 1969 সালে স্টক এক্সচেঞ্জ সমূহকে নিয়ন্ত্রণ করার জন্য একটি কমিশন গঠিত হয়। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলেছে, এটা নিয়ে হয়তো আমাকে প্রশ্ন করতে পারে। গ নাম্বার বললো, কোন শেয়ার বাজারে জনসন মানে হচ্ছে প্রথম জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন? বাজারটি সম্পর্কে আলোচনা করো। প্রথমটা বললো কোন শেয়ার বাজারে করেছে? জনসন। এরপরে বলতেছে কি 1969 সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম কি? একটাই কমিশন ছিল আজকের পড়ার মধ্যে, আমি পড়িয়েছিলাম। এখন কমিশনটার নাম কি এটা একটু আমাকে জানাবে, একটু দ্রুত কমেন্ট করবো। আমরা গ নাম্বারে কোন শেয়ার বাজার হয়েছে আর ঘ নাম্বারে কোন কমিশন। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমটা বলেছে প্রাথমিক গণপ্রস্তাব। এটাকে অনেক সময় আইপিও বলা হয়, আর ইনিশিয়াল পাবলিক অফারিং। প্রাথমিক গণপ্রস্তাব, তার মানে এটা হচ্ছে প্রাথমিক বাজার। কোন শেয়ার বাজার? তাহলে এটা গেল, আমরা জনসন হলো একদম শুরুতে কোম্পানির একটা শেয়ার সোনালী ব্যাংক থেকে প্রাথমিক গণপ্রস্তাব গ্রহণ করেছে, তার মানে সে প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করেছে। এখন 1969 সালে প্রতিষ্ঠিত কমিশন, একটাই কমিশন পড়িয়েছিলাম, BSEC, এটা আমি লিখিয়েছিলাম, যারা ক্লাস করেছে দেখেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে 1969 সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম হচ্ছে BSEC এবং এটা নিয়ে আলোচনা করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটাতে যাই। জনাব রেজাউল করিম পত্রিকায় বিজ্ঞাপন দেখে সেজুতি লিমিটেডের 10,000 শেয়ার ক্রয়ের আবেদন করে 8,000 শেয়ার বরাদ্দ পেলেন। খুব গুরুত্বপূর্ণ, পত্রিকায় বিজ্ঞাপন দেখে সে এই লিমিটেডের সাথে লেনদেন করেছে, ভালো কথা। কিন্তু সেজুতি লিমিটেড আশানুরূপ লভ্যাংশ প্রদান না করায় 2 বছর পর জনাব রেজাউল করিম সমস্ত শেয়ার বাজারে বিক্রয় করে ওই বাজারেই কি করছে? অন্য একটি কোম্পানির শেয়ার ক্রয় করলেন। কোম্পানিটি প্রত্যাহিত লভ্যাংশ প্রদান করছে এবং শেয়ারের বাজার মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। যেটা সে পরবর্তীতে ক্রয় করেছে সেটা বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে, ভালো একটা মুনাফা দিচ্ছে, লভ্যাংশ দিচ্ছে। এখন দুইটা বিষয় খেয়াল করব। প্রথম যে বিষয়টা, রেজাউল করিম সরাসরি কোম্পানি থেকে নিছে, সেজুতি লিমিটেডের 10,000 শেয়ার ক্রয়ের জন্য আবেদন করছে এবং সেখান থেকে 8,000 ওই লটারির মাধ্যমে 8,000 সে বরাদ্দ পাইল। এখন পরে বলতেছে কিন্তু সেজুতি লিমিটেড আশানুরূপ লভ্যাংশ দিচ্ছে না। এখন আমি শুরুতেই বলেছিলাম যে কোম্পানি থেকে আমি যে শেয়ারগুলো ক্রয় করতেছি সেই শেয়ারগুলো আমি আবার কোম্পানিকে ফেরত দিতে পারবো না। তার মানে আমি যে বাজার থেকে কোম্পানির শেয়ার ক্রয় করলাম
আরেকটা বাজারে গিয়ে সেগুলা হস্তান্তর করতে হবে, ক্রয় বিক্রয় করতে হবে। ঠিক আছে, এখন কিনে নিল, ঠিক আছে। এই যে বললো 2 বছর পর রেজাউল করিম সমস্ত শেয়ার বাজারে বিক্রয়, তো এইখানে কোন শেয়ার বাজারে সে বিক্রয় করছে হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, অথবা বলতে পারে যে সেজুতি লিমিটেডের সাথে কোন শেয়ার বাজারে এই কোম্পানির সাথে সে লেনদেন করলো। দুইটা বিষয়, ঠিক আছে। কোম্পানির প্রত্যাশিত লভ্যাংশ প্রদান করছে এবং এটা ঠিক আছে। জনাব রেজাউল করিম কোন শেয়ার বাজার থেকে সে, এই যে প্রথম প্রশ্নটা করছে, এই লিমিটেডের সাথে লেনদেন করেছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছে, জনাব রেজাউল করিমের পরবর্তী শেয়ার ক্রয় কতটা যুক্তিসঙ্গত হয়েছে, পরবর্তী শেয়ার ক্রয় কতটা যুক্তিসঙ্গত হয়েছে। এই যে এখানে এসে যে মার্কেট থেকে শেয়ার ক্রয় করছে এবং এটার ফলে যে লাভ পাচ্ছে, হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত কিনা জিজ্ঞেস করেছে। আচ্ছা, কেউ একটু জানাই যে ঘ নাম্বার কোন শেয়ার বাজার, ঘ নাম্বার কোন শেয়ার বাজার। আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। তাইলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, জনাব রেজাউল কোন শেয়ার বাজারে, জনাব রেজাউল যেহেতু সরাসরি সেজুতির সাথে লেনদেন করেছে লিমিটেড, তাহলে প্রাথমিক শেয়ার বাজার, আর এখানে পরবর্তীতে শেয়ার ক্রয় কতটা যুক্তিসঙ্গত, তাহলে এখানে হচ্ছে সে মাধ্যমিক শেয়ার বাজারে গেল, মাধ্যমিক শেয়ার বাজারে গিয়ে একটা সেজুতি লিমিটেডেরটা বিক্রয় করে নতুন করে আরেকটা কোম্পানিরটা ক্রয় করলো। ক্রয় করার পরে আসলেই তার যখন শেয়ারের বাজার মূল্য যখন বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, সম্পদ সর্বাধিকরণ হচ্ছে, ঠিক আছে, সম্পদ সর্বাধিকরণ যখন হচ্ছে তাহলে আসলে এই কোম্পানির সুনাম বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, ভালো একটা লভ্যাংশ দিচ্ছে, সেহেতু শেয়ার ক্রয়টা যুক্তিসঙ্গত হয়েছে। এটা নিয়ে ঘ নাম্বার 4 নাম্বারের উত্তর দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, রেজাউল করিম এর ফার্স্ট শেয়ার বাজারে প্রাথমিক শেয়ার, পরেরটা মাধ্যমিক বাজার। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ যারা কমেন্ট করেছে, উত্তর দিয়েছে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ যারা ছিলাম তারা আশা করি আমাদের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী যে অংশটা, আমাদের প্রথম অংশ ছিল মুদ্রা বাজার, মূলধন বাজারের। আজকের অংশে আমরা পেয়েছি মূলধন বাজারের যাবতীয় বিষয়, যেখানে আমরা বন্ড বাজার, ইকুইটি বাজার সম্পর্কে জেনেছি, এছাড়াও শেয়ার বাজার সম্পর্কে জেনেছি। শেয়ার বাজার হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, প্রাথমিক বাজার, মাধ্যমিক বাজার, আরেকটা হচ্ছে কি ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার। আচ্ছা, এরপরে আমরা জেনেছি মাধ্যমিক বাজারে বাংলাদেশে দুইটা মাধ্যমে লেনদেন হয়, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আর এগুলোর বিষয়ে, এগুলার শুরু থেকে, জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত কিছু বিষয় আমরা জেনেছি। জানার পরে আমরা ওই নিয়মে কিছু সিকিউ সলভ করলাম। আশা করি ক্লাসটা সবার বোঝা গিয়েছে। এর পরবর্তী ক্লাসে আমরা কিছু আইন নিয়ে কথা বলবো, কিভাবে আইন প্রণয়ন করতে হয়, হ্যাঁ, কত সালে কোন আইনটা প্রণয়ন করা হয়েছে, কোন আইনটা কেন প্রণয়ন করা হয়েছে, এইসব বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ সবাইকে।